একটি ঐতিহাসিক ও প্রাচীন মূর্তির সংস্কার করতে না পারার জন্যে হিন্দুরা কি আবার খতরেমে? হিন্দু খতরেমে, কিন্তু এ যাত্রায় আর মুসলমান ভিলেন নয়। আর এবারের খতরায় সনাতন হিন্দু না দলিত হিন্দু? পুরো লড়াইটা কি তাহলে হিন্দু বনাম হিন্দু? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনার পর বিষয়টা কি এখন এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে? ধর্মকে নিয়ে রাজনীতির খেল খেলতে গিয়ে নরেন্দ্র মোদীর দল নিজেরাই কি এবার সেম সাইড গোল খেতে শুরু করেছে? আর বিরোধীরা তাদের চালেই এখন তাদের মাত করতে বিষয়টিকে এনে ফেলেছে ভোটের ময়দানে। আর মোদীর আতঙ্কটা কি সেখানেই? বিষয়টা যে অন্যদিকে গড়াচ্ছে তা বুঝতে মোদীর সময় লেগেছিল 6 ঘন্টা। প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার 6 ঘন্টা পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছিলেন তিনি, যা তিনি সাধারণত করেন না। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, এই ঘটনায় প্রতিটি ভারতবাসী রেগেছেন। কিন্তু তারপরেও কি শেষ রক্ষা হলো? কারণ যে অন্ধভক্তদের তিনি তালিম দিয়ে সমাজে ছেড়ে দিয়েছেন তারাই তো ইতিমধ্যে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে। তাদের কাছে এখন খোদ মোদির ওই কথা কতটা গুরুত্ব পেল? তারা তো ওই সনাতনীর উপর রেগে না গিয়ে আর বিষয়টা না বুঝেই একেবারে হিরো বানিয়ে ফেলল জুতো ছোড়া ওই আইনজীবী রাকেশ কিশোরকে। তার অতীত টতীত দেখার প্রয়োজনও কেউ মনে করল না। আর এই মূর্খদের ফৌজি কি এখন ডুবিয়ে দিতে বসেছে মোদিকে? আর এর মধ্যেই তাদেরই একদল খোদ রাহুল গান্ধীর কেন্দ্র রায়বেরেলিতে মেরে দিল এক দলিত যুবককে। আর এই যুবকেরা নিজেরাই বলছে তারা বাবার লোক। এই বাবাকে উত্তরপ্রদেশের ভক্তদের চোখে বাবা একজনই, তিনি যোগী আদিত্যনাথ। এই দুটি ঘটনাতেই এই হিংস্র সনাতনী হিন্দুদের বিরুদ্ধে ফুঁসছেন দলিত এবং প্রত্যন্ত সমাজের হিন্দুরা। এখন উত্তর ভারত ছাড়িয়ে দক্ষিণেও এর রেশ গিয়ে পড়েছে। এই জুতোকাণ্ডটাই এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে দেশের রাজনীতিতে, এই এপিসোডে তার বিশ্লেষণ করব। আর সেই সঙ্গে জানাবো আইনজীবী রাকেশ কিশোরের কিছু কীর্তির কথাও। আর সঙ্গে থাকবে কেন মাথা ভাঙা ওই বিষ্ণু মূর্তিটির মামলা নিয়ে আসা হলো সুপ্রিম কোর্টে, আর কেন সেই বলটি সুকৌশলে কেন্দ্রের দিকে ঘুরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে বিষয়টা ছিল প্রশাসনিক। ভারতে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বহু প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির, মসজিদ এবং নানান ঐতিহাসিক সৌধ, শিল্পকলা রয়েছে। বহু প্রাচীন এই সমস্ত সৌধ, মন্দির বা অন্যান্য ধর্মীয় স্থানে নানা রকম মূর্তি, চিত্রকলাও দেখা যায়। কারেল নিয়মে সেগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য এগুলোকে সংরক্ষণের বন্দোবস্ত করে সরকারেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI। খাজুরাহোতেও এরকম একটি প্রাচীন বিষ্ণু মূর্তি রয়েছে। বিশাল ওই মূর্তিটির মাথাটি ভাঙা, কিন্তু ঐতিহাসিকভাবে প্রাচীন ওই মূর্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এখন কেন্দ্রীয় সরকারের ASI এর হাতেই রয়েছে। আর এই মূর্তিটির সংস্কার বা পুনর্নির্মাণ করতে চেয়ে মামলা করা হলো সুপ্রিম কোর্টে। আমরা সবাই জানি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সমস্যার সমাধান করাই সুপ্রিম কোর্টের মূল কাজ। তা সেখানে এই মামলা কেন? প্রধান বিচারপতি এটা কি বুঝতে পেরেছিলেন যে এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে? তাই তিনি পাল্টা চালটি দিয়ে দিলেন অত্যন্ত সুকৌশলে এবং আইনি পথে। তিনি সাফ জানালেন, এটা তো ASI এর এখতিয়ারে, আদালত কেন এর মধ্যে ঢুকবে? মামলাকারীরা কেন যাচ্ছেন না ASI এর কাছে, মানে কেন্দ্রীয় সরকারের কাছে? তারাই তো এর অনুমতি দিতে পারে। খেলাটা এবার ঘুরে গেল। ASI এর কাছে যাওয়া মানে তো মোদী সরকারের কাছেই যাওয়া। তা সেটা চাইতে অসুবিধে কোথায়? অসুবিধে একটাই, ASI এর পক্ষে এরকম বেমাক্কা আবদার মানা কি সম্ভব? তাহলে তো দেশের সব ধর্মের সব সৌধে এরকম দাবি উঠলে তা সরকার কি সামলাতে পারবে? জুতো ছোড়ার ঘটনাটির পেছনের এই তথ্যগুলো জানলে পরের ধাপের বিষয়টি বুঝতে সুবিধা হবে। এই রায়ের কথা ফেলে তখন খুব কৌশলে কিছু তথাকথিত সনাতনী মানুষ নেমে পড়লেন অন্য প্রচারে। প্রধান বিচারপতি নাকি সনাতনীদের অপমান করেছেন। কিরকম? প্রধান বিচারপতি বলেছিলেন, আপনারা তো মূর্তির কাছে প্রার্থনা করতেই পারেন। আর এতেই রে রে করে উঠলেন এরা, কি অপমান! প্রধান বিচারপতি পরে যে বললেন যে তিনি সব ধর্ম, সব উপাসনাকে সম্মান করেন, সেটা বেমালুম চেপে যাওয়া হলো। আর এতেই নাকি
বিষ্ণু স্বপ্নে প্রধান বিচারপতিকে জুতো মারার নির্দেশ দিলেন ওই রাকেশ কিশোর নামের 71 বছরের মানুষটিকে। শিক্ষিত সনাতনীদের কত শতাংশ একথা বিশ্বাস করেন? বরং এই কুকীর্তির সঙ্গে বিষ্ণুকে জড়িয়ে ফেলে ওই আইনজীবী কি ঈশ্বরকে অসম্মান করলেন না? হিন্দু ধর্মে বিষ্ণুর অবতার কৃষ্ণ কতবার ক্ষমা করেছিলেন শিশুপালকে জানেন কি এরা? বৈষ্ণবরা নিজেদের তৃণাদপি হীন ভাবার চর্চা করেন, তা কি জানেন এই আইনজীবী? এরা পড়েছেন শ্রী চৈতন্য ভাগবত, যেখানে শ্রী চৈতন্যকে কলসির কানা দিয়ে মারার পর তিনি প্রেমের ঠাকুরই হয়ে থাকেন। তাই সব কথা থাক, এবার বরং ওই রাকেশ কিশোরের কিছু কীর্তির কথাই বলি। দিল্লির ময়ূর বিহার ফেজ 1-এর বাসিন্দা রাকেশ কিশোরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন ওই আবাসনের বাসিন্দারাই। তারা জানিয়েছেন অত্যন্ত ঝামেলাবাজ একটা মানুষ তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ায় তাকে অনেকেই ঘাঁটাতে চান না, তবে তার আচরণ এতটাই সীমা ছাড়িয়েছে যে তার বিরুদ্ধে প্রতিবেশীরা অনেকে মিলে লিখিত অভিযোগও করেছেন। একবার তিনি একজন বৃদ্ধকে মারধরও করেছেন বলে অভিযোগ। আমাদের অনেকেরই এরকম মানুষকে এড়িয়ে চলার অভিজ্ঞতা আছে। আর এই রাকেশ কিশোরী জানিয়েছেন এবার নাকি বিষ্ণুই তাকে এই কাজ করতে নির্দেশ দিয়েছেন। দেশ জুড়ে এত সাচ্চা সনাতনী প্রকৃত বিষ্ণুর পূজারী থাকতে এরকম একটা খিটকেল মানুষকে কেন বিষ্ণু এই নির্দেশ দিতে গেলেন, তা অবশ্য অন্ধভক্ত ছাড়া আর কেউ বলতে পারবেন না, আর বিশ্বাসও করবেন না। বরং সনাতনী সেজে নিজের আখের গোছানো এক ধান্দাবাজ বলেই একে মনে করবেন। আর এরপরেই জুতোকাণ্ড, মোদির বিষয়টি বুঝে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এবং কার্যত তা জলে যাওয়া। এবার আসবো সেই প্রসঙ্গে। ঘটনার পরেই টিআরপির গন্ধ পেয়ে দেশের বিভিন্ন চ্যানেলে এই ব্যক্তিটিকে বারে বারে দেখানো শুরু হয়ে যায়। প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার ঘটনায় যার হাজতবাস করার কথা, দেখা যায় সে দেশের নামী চ্যানেলে গর্বের সঙ্গে বলছে, এতে আমার এক ফোঁটা অনুতাপ নেই। ওই ঐতিহাসিক ও প্রাচীন মূর্তিটি পুজোর জন্য ঈশ্বর তাকে ঘুমের মধ্যে এই নির্দেশ দিয়েছেন। কিন্তু এই কাজে বাধা দিচ্ছে কে? দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। তিনি আবার দলিত। আর এরপরে শুরু হয়ে গেল আর এক কাণ্ড। হিন্দিভাষী এক মনুবাদী ইনফ্লুয়েন্সার তার সমাজ মাধ্যমে শুরু করলেন বিষের আগ্নেয়গিরি। এই ব্যক্তিটির নাম অজিত ভারতী। তিনি তার সমাজ মাধ্যমে সোজাসুজি জানালেন, শুধু জুতো দিয়ে কি হবে, দরকার ওই দলিত নিচু জাতের প্রধান বিচারপতির মাথা মেরে দুভাগ করে ফাটিয়ে দেওয়া। বেশ ষোলকলাপূর্ণ হলো। হাই বিষ্ণু উপাসক বৈষ্ণবকুল, শ্রী চৈতন্যদেব সবাইকে, সব জাতকে হরিনামে মাতোয়ারা হতে বলেছিলেন। তবে আজ থেকে 11-12 বছর আগে প্রকাশ্যে এমন হিংস্র কথাবার্তা কেউ বললে তার অবধারিতভাবে হাজতবাস হতো। আর এখন ক্রমশ বাড়ছে কি দলিত নিগ্রহ? কিভাবে? সঙ্গের এই গ্রাফিকটা দেখুন। 2021 সালে যে অপরাধের সংখ্যা ছিল 50,900টি, মাত্র 3 বছরে তা বেড়ে 57,789 হয়ে গেছে। এবার একটু পেছনে ফিরে দেখা যাক। মাত্র কিছুদিন আগেকার ঘটনা। সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আম্বেদকরের নাম নেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। আম্বেদকর 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 বলে রীতিমতো বিদ্রুপের সুরে তিনি এই কথাগুলো বলেছিলেন। मान्यवर, अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল বাবা সাহেবের এই অপমানে। এরপরে মোদি বেশ কিছুদিন সামনেই আনেননি অমিত শাহকে, কিন্তু তখন এসব কথা গায়ে মাখেননি তার জোটের মালাই খাওয়া দলিত নেতা চিরাগ পাসওয়ান এবং জিতেন রাম মাঝিরা। কিন্তু এখন তো পরিস্থিতি অন্যরকম। আর কিছুদিনের মধ্যেই বিহারে যে ভোট হবে তাতে তো মোদির জোটের অগ্নি পরীক্ষা। আর এবার কি করবেন চিরাগ এবং জিতেন রাম মাঝিরা? দেশের সম্মানীয় প্রধান বিচারপতি পড়াশুনোয় এবং গরিমায় নিজের যোগ্যতা দিয়ে পৌঁছেছেন ওই পথে। এখন তার দিকে উড়ে যাওয়া ওই জুতো কি একেবারে বিহারের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে? ভোট চুরির ইস্যুর বাইরে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তেড়ে ফুড়ে আসনে নেমেছেন তেজস্বী যাদব। প্রতিবাদে নেমেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। নিজে দলিত হওয়া সত্ত্বেও তিনি কখনো দলিত পরিচয় দিয়ে রাজনীতি করেননি, কিন্তু প্রধান বিচারপতির দিকে উড়ে যাওয়া জুতোর ঘটনা তাকে বিচলিত করেছে।
কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। বিক্ষোভ হচ্ছে সর্বস্তরে। বিহারের ভোট বাজারে তা আরও তীব্র রূপ নিয়েছে এবং আরও নেবে। আর এর মধ্যেই সামনে এসেছে উত্তরপ্রদেশের তথাকথিত বাবার চেলাদের কীর্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খ্যাতি পেয়েছেন তার মুসলিম বিদ্বেষের জন্য, কিন্তু তার চেলা চামুন্ডারা শুধু মুসলিম বিদ্বেষের ঘেরাটোপেই নিজেদের আটকে রাখবে কেন? তাদের মনোবাতি ভাবনা এবং তথাকথিত উচ্চবর্ণের রাজনীতিতে দলিতরা তো মার খাওয়ার জন্যই, জুতো খাওয়ার জন্যই জন্মেছে। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে তাই দলিত যুবক হরিওম বাল্মীকিকে পিটিয়ে মেরে ফেলার সময় যোগী আদিত্যনাথের দলের 5 যুবক বলেছিল বাবা তাদের পেটাতে বলেছে। অর্থাৎ যোগী আদিত্যনাথের নামেই তারা এই মর্মান্তিক ঘটনাটিকে উৎসর্গ করেছে। আর রাকেশ কিশোর বলছেন বিষ্ণু তাকে প্রধান বিচারপতিকে জুতো ছুটতে বলেছে। এবার আরেকটা তথ্যে আসা যাক। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা এনসিআরবি জানাচ্ছে দেশে বছরে গড়ে 900 দলিত হত্যার ঘটনা ঘটে, যাদের মধ্যে অভিযুক্তদের 95% তথাকথিত উচ্চ বর্ণের। আর এই ক্ষেত্রে শাস্তি পাওয়ার হার 40%-এরও কম। এত কম হওয়ার কারণ কি? কারণ দেরিতে তদন্ত, তদন্তে গাফিলতি, সাক্ষীকে প্রভাবিত করা ইত্যাদি। তাছাড়া গ্রামগঞ্জের দিকে বহু দলিত নিগ্রহের ঘটনা লিপিবদ্ধই হয় না। যেগুলো লিপিবদ্ধ হয় সেখানেও উচ্চবর্ণের প্রভাব থাকে মারাত্মক, কারণ সবটাই সেই বাবাদেরই খেলা। কিন্তু চিরকালই কি পড়ে পড়ে মারই খাবেন দলিত এবং প্রত্যন্ত সমাজের মানুষেরা? আর শুধু ভোটের সময় তাদের হিন্দু বলে কাছে টানবে মনুবাদী বিজেপি, নাকি তারাও এখন রুখে দাঁড়াবেন? আপনার মত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।